থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যে আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটি ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কুকু এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে। আমানুল্লাহ আমান, সে আমাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও এবং ছবি সে গোপনে এগুলা তার কাছে রেখে দেয়। এখানে একদিকে অভিযুক্ত হিসেবে যার নাম এসেছে তিনি হলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, আর অন্যদিকে যিনি অভিযোগকারী তিনি জাতীয়তাবাদী মহিলা দলের একজন জেলা পর্যায়ের নেত্রী। এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। কি করলেন আমরা? এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। নিভৃতচারী মিতবাক সাদাশিদে অথচ সবার প্রিয় ব্যতিক্রমী একজন মানুষ আরাফাত রহমান কোকো। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা পরিবারে জন্মে, কিন্তু তিনি সবসময় দূরে থেকেছেন রাজনীতির কোলাহল থেকে। তারেক আরাফাত ছাড়াও খেলোয়াড় ছিলেন হাওয়া ভবনের কর্মকর্তা। বনানী মাঠের এই ক্রিকেট ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, এমপি সহ বেশ কয়েকজন বিএনপি নেতা। খেলা শেষে তারেক রহমান এবং আরাফাত রহমান কথা বলেন। এটা আসলে কোনো উপলক্ষ কিছুই না। বিষয়টা হচ্ছে যে হঠাৎ সবাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে খেলা, ইন এসেন্স বেশ কিছুদিন আগে থেকে খেলবো, আচ্ছা খেলা হচ্ছে না, চলে গেল। তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হতে সবাই বলেছে ঠিক আছে তাহলে আমরা আজকেই খেলি। তো খেললাম আজকে। খেলা তো না, একটা ফান। দুই দল ছিল, লাল এবং সবুজ। দল তো থাকতেই হবে। লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই। বড় ভাই, লাল ছোট না, লাল বড় মাঝখানে। এবং রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। বড় ভাই না রে, জিতে হারার কোনো বিষয়। আবার বিয়ে করছেন শর্মিলা সিথি। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর অনেক বছর একাকী জীবনযাপন করেছেন সিথি। এমনকি সিথিকে বলা হয়েছিল তাকে বিএনপির নেতৃত্বে নিয়ে আসা হবে। তবে বছরের পর বছর কেটে গেলেও জিয়া পরিবার সিথির প্রতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগত। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথির অজানা তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু চরিত্র আছে যাদের নাম খুব কম শোনা যায়, কিন্তু তাদের প্রভাব বা উপস্থিতি কোনো অংশে কম নয়। শর্মিলা রহমান সিথি তেমনই একজন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। এই পরিচয় তাকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত করেছে, অথচ তিনি নিজে কখনোই রাজনীতির কেন্দ্রে আসেননি, কোনো বিতর্কিত বক্তব্য দেননি বা জনসম্মুখে কোনো রাজনৈতিক ভূমিকা পালন করেননি। তার জীবন যেন এক নীরব বিপ্লবের প্রতিচ্ছবি, যা শব্দহীন হলেও গভীর এবং প্রভাবশালী। শর্মিলা রহমান সিথির জন্ম একটি সম্ভ্রান্ত ও শিক্ষানুরাগী পরিবারে। তার বাবা ইঞ্জিনিয়ার MH হাসান রেজা ছিলেন একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা। এই পারিবারিক পরিবেশ তাকে শৈশব থেকেই সুশিক্ষিত ও মার্জিত করে তোলে। ঢাকার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়, যা তার ব্যক্তিত্ব গঠনে সহায়ক ছিল। শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন বিদেশেও। সেখানে তিনি শুধু একাডেমিক দক্ষতাই নয়, গড়েন নিজের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ। শিক্ষা জীবন শেষ করে কর্পোরেট জগতে যুক্ত হন শর্মিলা। তার কৌশলগত চিন্তাভাবনা, স্পষ্টতা এবং নেতৃত্বের দক্ষতা তাকে স্বল্প সময়ে নিজস্ব অবস্থানে পৌঁছে দেয়। কিন্তু এই উজ্জ্বল সম্ভাবনার ক্যারিয়ার তিনি একসময় পেছনে রেখে দেন। পরিবার ও মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে বেছে নেন এক নীরব ও সংযত জীবনের পথ। তার এই গুণাবলী তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। সম্ভবত তিনি শুরু থেকেই উপলব্ধি করেছিলেন যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি জনসম্মুখের কোলাহলে নয়, বরং নিজের ব্যক্তিগত পরিমণ্ডলে তৈরি হয়।
শর্মিলা রহমান সিথির সঙ্গে আরাফাত রহমান কোকোর বিবাহিত জীবন ছিল অত্যন্ত ব্যক্তিগত, নীরব এবং গভীর পারিবারিক বন্ধনে আবদ্ধ। তাদের সম্পর্কের বিষয়ে সংবাদ মাধ্যম তো ভালো, ঘনিষ্ঠ মহলেও তেমন কোনো খবর পাওয়া যেত না, কারণ তারা কখনোই জনসম্মুখে একসাথে আসতে পছন্দ করতেন না। তাদের সম্পর্কের ভিত্তি ছিল পারিবারিক একাত্মতা, যেখানে মিডিয়া বা বাইরের কোনো আলোচনা স্থান পেত না। শর্মিলা ছিলেন কোকোর সবচেয়ে নির্ভরযোগ্য ছায়া সঙ্গী। কোকো কিছুটা অন্তর্মুখী স্বভাবের ছিলেন এবং শর্মিলা ছিলেন তার ভারসাম্যপূর্ণ সঙ্গী, যিনি কোকোর সামাজিক এবং মানসিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতেন। এই নীরব ভালোবাসার সম্পর্ক থেকে তাদের সংসারে আসে দুই কন্যা, জাইফা ও জাহিয়া রহমান। এই দুই কন্যাকে বড় করে তোলার দায়িত্ব শর্মিলা একাই নিঃশব্দে পালন করে গেছেন। বিশেষত কোকো নির্বাসিত জীবন এবং মৃত্যুর পর মেয়েদের শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজের পেশা ও পরিচিতিকে দূরে সরিয়ে রেখেছিলেন। লন্ডন, মালয়েশিয়া এবং ঢাকার মধ্যে তাদের জীবন চললেও মা হিসেবে শর্মিলার ভূমিকা ছিল পরিপূর্ণ। তিনি সবসময় চেয়েছেন তার মেয়েরা নিজেদের ব্যক্তিত্ব ও মানবিক গুণে অনন্য হয়ে উঠুক, কোনো রাজনৈতিক পরিচয় নয়। অন্যদিকে কোকো এবং সিথির সম্পর্ক ছিল প্রচারের ঊর্ধ্বে। তারা কখনো রাজনৈতিক জুটিতে পরিণত হননি। কোকো রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং শর্মিলাও রাজনৈতিক অঙ্গন থেকে দূরে ছিলেন। তবুও পারিবারিকভাবে তারা একটি রাজনৈতিক ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন। এই কেন্দ্রবিন্দুকে শান্ত রাখার পেছনে শর্মিলার ভূমিকা ছিল নিঃশব্দ অথচ শক্তিশালী। খালেদা জিয়া ও শর্মিলা রহমান সিথির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, পারিবারিক এবং শ্রদ্ধা মিশ্রিত এক ধরনের বিশ্বাসের বন্ধন। খালেদা জিয়া তার পুত্রবধূকে খুবই শান্ত, মার্জিত এবং দায়িত্ববান হিসেবে দেখতেন। কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার প্রধান মানসিক আশ্রয় ছিলেন শর্মিলা। 2015 সালে কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান সিথি কিছু সময় বাংলাদেশে ছিলেন এবং এই সময়ে খালেদা জিয়া তাকে ঘিরেছিলেন অত্যন্ত আবেগপ্রবণভাবে। সংবাদ সূত্র মতে কোকোর জানাজায় শর্মিলাকে ছায়ার মতো আগলে রেখেছিলেন খালেদা জিয়া। এরপরও বিভিন্ন সময় শোনা যায় লন্ডন বা মালয়েশিয়ায় শর্মিলা ও তার মেয়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন খালেদা জিয়া। খালেদা জিয়া তার নাতি নাতনিদের ভীষণ ভালোবাসেন। সেই সূত্রে শর্মিলা ছিলেন তার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একজন মানুষ। শর্মিলা কখনো রাজনীতিতে আসেননি এবং খালেদা জিয়াও তাকে দলের সামনে আনেননি। এটা প্রমাণ করে যে খালেদা জিয়া তার পুত্রবধূর ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতেন। কিছু রিপোর্টে বলা হয় খালেদা জিয়া তাকে এক ধরনের ছায়াপথের বৌমা বলেই ভাবতেন, যিনি কখনো সামনে আসেন না কিন্তু পরিবারের অভ্যন্তরে অসম্ভব শক্তপোক্ত ভূমিকা পালন করেন। শর্মিলা রহমান সিথি ছিলেন সেই বৌমা যাকে খালেদা জিয়া কখনো রাজনীতির ময়দানে নামাননি, কারণ তার চোখে সিথি ছিলেন পরিবারের এক অনুপম ছায়া, নীরবে দায়িত্ব পালনের প্রতীক। 2007 সালে রাজনৈতিক অস্থিরতার সময় যখন কোকো গ্রেপ্তার হন, তখন শর্মিলা রহমান সিথির জীবনে নেমে আসে এক অন্ধকার সময়। স্বামীর এই দুঃসময় তিনি ভেঙে না পড়ে বরং তার পাশে থেকেছেন। কোকোকে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়, তখন তিনি সন্তানদের নিয়ে পাড়ি জমান বিদেশে। বিদেশে থাকা অবস্থায়ও তিনি কখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে আসেননি, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি, বরং দূর থেকে সবকিছু মেনে নিয়ে দায়িত্ব পালন করেছেন নীরবে। তার এই নীরবতায় প্রমাণ করে কঠিনতম পরিস্থিতিতেও তিনি কতটা সংযত এবং দৃঢ় থাকতে পারেন। এই সময় তিনি তার দুই কন্যাকে নিয়ে মালয়েশিয়া অবস্থান করেন, যেখানে কোকো চিকিৎসারত ছিলেন। যদিও কোকো রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন, শর্মিলা তার জীবনকে রাজনৈতিক জটিলতা থেকে দূরে রাখতে চেয়েছেন। তিনি সবসময় চেয়েছেন তার মেয়েরা যেন তাদের নিজস্ব পরিচয় বড় হয়ে ওঠে। এই কঠিন সময়ে তিনি একাই তার সংসারের দায়িত্ব সামলেছেন। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় কোকোর মৃত্যু হয়। এই ক্ষণের বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন ছিল। স্বামীহারা এই নারী তখনও নিজেকে ভেঙে পড়তে দেননি। সন্তানদের দিকে তাকিয়ে নিজের কান্না চেপে রেখে শক্ত থেকেছেন। কোকোর জানাজা ও দাফনের সময় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমে তার কোনো মন্তব্য শোনা যায়নি। তার চোখের ভাষা তখন বলে দিয়েছিল হাজারো না বলা কথা। কোকোর মৃত্যুর পর শর্মিলা স্থায়ীভাবে লন্ডনে চলে যান। সেখানে খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। যদিও তিনি কখনো রাজনীতিতে নামেননি, তবুও তিনি ছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সম্মানিত ও নির্ভরযোগ্য একজন নীরব ব্যক্তিত্ব। তার উপস্থিতি, আত্মনিয়ন্ত্রণ এবং পারিবারিক দৃঢ়তা তাকে অনন্য করে তোলে। শর্মিলা রহমান সিথি রাজনৈতিকভাবে নীরব থাকলেও একটি মামলায় তার নাম জড়িয়েছিল, যা ছিল মূলত একটি ঋণ ডিফল্ট মামলা। মামলাটি ছিল ডেন্ডিটাইন লিমিটেড নামে একটি কোম্পানির বিরুদ্ধে, যা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। এই মামলায় আরাফাত রহমান কোকোর স্ত্রী হিসেবে শর্মিলার নামও অন্তর্ভুক্ত করা হয়। এটি কোনো ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ ছিল না, বরং উত্তরাধিকার সূত্রে দায়বদ্ধতার বিষয় ছিল। তিনি কখনোই এই
মামলার বিষয়ে কোনো বক্তব্য দেননি। এটি প্রমাণ করে যে তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে চেয়েছেন। শর্মিলা রহমান সিথির জীবন কেবল একটি রাজনৈতিক পরিবারের পুত্রবধূরই জীবন নয়, বরং পারিবারিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। শাশুড়ি খালেদা জিয়ার প্রতি তার যে গভীর মমত্ববোধ ও দায়িত্ব জ্ঞান দেখা যায় তা সত্যি বিরল। বিশেষত খালেদা জিয়ার অসুস্থতার সময়ে শর্মিলা রহমান সিথি ছিলেন তার পাশে থাকা অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি। বারবার তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন শুধু তার শাশুড়ির সেবা করার জন্য। রাজনৈতিক অঙ্গনের সমস্ত অস্থিরতা, মামলার ভয় এবং নানা ধরনের চাপ কোনো কিছুতেই তাকে তার এই পারিবারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারেননি। এটি কেবল পারিবারিক কর্তব্য নয়, বরং এক ধরনের নৈতিক ও আদর্শিক আত্মত্যাগের প্রতিচ্ছবি। তার এই নীরব উপস্থিতি প্রমাণ করে কিছু সম্পর্ক শব্দের চেয়েও বেশি কিছু বলে। সাম্প্রতিক সময়েও তিনি আবারও দেশে এসেছেন অসুস্থ শাশুড়িকে কাছ থেকে দেখার জন্য, যদিও এই খবর সংবাদ মাধ্যমে খুব সীমিত আকারে এসেছে। শর্মিলা নিজে ছিলেন বরাবরই নীরব। বিমানবন্দর, বাসভবন কিংবা হাসপাতালের কোথাও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। এত বছর পর দেশে ফিরেও তিনি সে আগের মতোই স্থির এবং মমতায় পরিপূর্ণ। এই অটল নীরবতা এবং দায়িত্ববোধ প্রমাণ করে তার পরিবারের প্রতি ভালোবাসা কতটা গভীর। শুধু শাশুড়িই নন, নিজের মায়ের অসুস্থতার খবর পেয়েও কয়েক মাস আগে তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। তার মা মোকারেমা রেজার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ছুটে আসেন। এই ঘটনাগুলোই সুস্পষ্টভাবে প্রমাণ করে শর্মিলা রহমান সিথির কাছে পারিবারিক বন্ধন এবং দায়িত্ববোধের গুরুত্ব কতটা অপরিসীম। তিনি যেন ভালোবাসার এক নীরব প্রতিমূর্তি, যিনি সব প্রতিকূলতার মধ্যেও সম্পর্কের বাঁধন দৃঢ় রাখেন। বাংলাদেশের রাজনীতিতে যখন পরিবার নিয়ে বিতর্ক আর আলোচনা থামে না, তখন শর্মিলা রহমান সিথির মতো নারী প্রমাণ করেন যে সব পরিবারের মধ্যেই কিছু নিঃশব্দ সুশৃঙ্খল অধ্যায় থাকে, যা শব্দহীন হলেও প্রভাবশালী। তিনি কখনো রাজনীতি করেননি, কোনো দলের দায়িত্ব পালন করেননি, কিন্তু তার উপস্থিতি, আত্মনিয়ন্ত্রণ, নৈতিক অবস্থান এবং পারিবারিক দৃঢ়তা তাকে অনন্য করে তোলে। শর্মিলা রহমান সিথি আসলে এক নিঃশব্দ বিপ্লবের নাম, একটি পরিবার, একটি পরিচয় এবং এক গুচ্ছ দায়িত্ব নিয়ে যিনি হেঁটেছেন নিরবধি। না কোনো প্রচারণা, না কোনো আলোচনা। তার গল্প হয়তো বড় কোনো সংবাদপত্রের হেডলাইন হবে না, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে। নিঃশব্দ নারী, যিনি ছিলেন শক্তির অন্য নাম। ভেবে থাকে আবার আপনারা ক্ষমতা আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ কাসরের নামাজের সময়, ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। জামাতের মতো রাজাকার বাহিনী, আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না, যাবে না, না না, যাবে না। শুধু ডাকসুতে নয়, বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবে না। বিএনপি ক্ষমতা আসলে দেশ লুটপাট করে দেয়। আওয়ামী লীগ কি খাইছে? এরা ক্ষমতা আসার আগেই লুটপাট করতেছে। আওয়ামী লীগ থেকে দারুণ বেশি দায়। ভাই আপনাদের কাছে মাপ চাই, বিএনপির কেউ ক্ষমতা আইতে দিয়েন না ভাই। আরে রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক ধানশীষ মার্কা। এটা হইলো বেটা, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? ভিডিও করেন আমার কথা, আমার মধ্যে হানলে হান্দাই দেবো। আরে দিয়ে হেজুক বাপ বহুত দেখেন আন্না, আমি তো বললাম আপনি দিয়েন, আপনি দিয়েন, আর আমিও তো একটু চ্যালেঞ্জ হিসাবে নিলাম, চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচন, ওই কেউ কারো হুমকি দিবে, ও দেখবেন নাই পরের দিন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না। ইনশাল্লাহ এবার ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর রাস্তায়, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না, এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। বিএনপির ভাইয়েরা বিএনপির ভাইয়েরা মারামারি কইরো না, তোমাকে নেতা তোমাদের কর্তা
তারেক রহমান নমিনেশন দিচ্ছে তোমরা কি মারামারি করবা তোমরা না ভাই ভাই তোমরা কেন মারামারি করো নেতায় নমিনেশন দিচ্ছে জনগণের রাস্তা ব্লক করতেছ অবরোধ করতেছ তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমনকি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে। চোখের পানিতে বুকটা বাইসা যায়। দেখেন এই তারেক রহমান কিছুদিন যাবত ভাই এরে গালি দেয়, এরে বকা দেয়, জামাতে তো তুচ্ছ তাচ্ছিল্য, এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না, ওদেরকে ভোট দিয়েন না, ছাত্র দল জিতবে, এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে। কাউকে সমালোচনা করতে ছাড়ে নাই। বড় দলের কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে, ঠিক আছে তুমি ওদিকে একটু আছিরা বাস দিতে থাকো, আমি তোমারে ঢুকাইয়া দুমু, হ্যাঁ আমার দলে ঢুকায় একটা আসন দিয়ে দুমু। ওইদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে এর নিবন্ধনই দিয়েন না, কারণ এর নিবন্ধন দিলে আবার জ্বালাইবো, এর দিয়ে যা কাজ করে বা তো কইরা নিছি। মহিলাদের বিভ্রান্ত করে, সেই সাথে যারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এই ধরনের বক্তব্য আপনারা রামগঞ্জ অথবা সারা বাংলাদেশে কোথাও বলেছেন কিনা, এই বিষয়ে আমাদের যদি ক্লিয়ার করতে। কথা হচ্ছে এই ধরনের বক্তব্য আমাদের কোনো নেতৃবৃন্দ কোথাও দেননি, এবং কেউ যদি দিয়ে থাকেন তিনি তার অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমরা কখনো শুনিনি আমাদের কোনো নেতা কর্মী এই ধরনের বক্তব্য দিয়েছে। ইন্টেনশনালি কেউ যদি এই ধরনের কথা বলে থাকে সেটার দায়িত্ব তো জামাত ইসলাম নেবে না, সেটা আমাদের কোনো নেতা বলেছে কিনা, আমাদের কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থেকে এই ধরনের কোনো কথা আসছে কিনা আপনারা বুঝবেন সেই ব্যাপারটা। যে নেতৃত্ব স্থানীয় কোনো বক্তা বা কোনো নেতা যদি সে ধরনের কোনো কথা বলেন সেটা অন দ্য রেকর্ড সংগঠনের দায়ের উপরে পড়ে, কিন্তু দলীয় কোনো প্রোগ্রামে। এর বাইরে কে কোথায় কি কথা বলছে সেটা আপনি বলে যদি আপনার কাছে মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে, আপনি একটা কথা বলে দিলেন, হ্যাঁ, আর সেটা জামাতের নামে চালিয়ে দিলেন, সেটা তো হতে পারে না, সেটা হবে না। বাংলাদেশের 64 জেলার মধ্যে ডিসি অন্তত 38 থেকে 42 জন জামাত সমর্থিত ডিসি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সবগুলো অলমোস্ট বিসি প্রশাসন জামাত সমর্থিত। এই সরকার যে চালায় মিনি সরকার, ভাই আল্লাহ আপনার হাত দ্বারাজ করুক, এটা যেন সত্যি হয় ভবিষ্যতে। এইটা বলা হয় যে এই সরকার চলছে মিনি জামাতের সরকার চলছে। হ্যাঁ, যে এখানে আপনি দেখেন এই সময় আসলে পড়ে গেছে ইউনুসও কি জামাত, আমি সেটা বলছি না। দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। এখন বলা হচ্ছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। দেখছেন ওদের সঙ্গে বৈশাই চা বিস্কিট খাইলো 270 দিন, এখন ওদেরকেই প্রতারক বলতেছে। ওইখানে ভাই এতগুলা মানুষ প্রতারক হইতে পারে, এটা কোনো কথা? কেন প্রতারক বলে জানেন? একটাই কারণে প্রতারক বলে, কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না। জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান, আইনি বৈধতা দিতে যান, স্বীকৃতি দিতে যান, তাহলে ভাই ভারত তো হাইরা যায়, ভারত হেরে যায় তো ভাই, কোনো গণভোট হইতে পারবে না, কোনো সনদপত্র এখন হইতে পারবে না, এগুলা পরে। আগে নির্বাচন দিতে হবে। কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন? যেসব দৃশ্য এখন দেখতে পাইতেছি, এই থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরেও যান, হ্যাঁ হেরেও যান, সেটাও মাইনা নিবেন না। নিজেরাই মাইনে নিতেছেন না। দুই ভাই এক ভাইকে নমিনেশন দিছে, আরেক ভাই মাইনা নিতেছে না, আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে। আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান, আপনারা মাইনা নিবেন না, মাইনা নিতে পারবেন না। ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই। যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুইলা গেছেন, জুলাই কথা ভুইলা গেছেন, এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন, এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই স্বীকৃতি না পায়, ওই কারণে এই অরাজকতা তৈরি করছেন। তার অর্থ কি জানেন? আপনারা আপনাদের নিজের লিডারকেই মানেন না। হ্যাঁ ভাই, আপনাদের লিডার তো বারবার বলতেছে, বারবার বহিষ্কার করতেছে, বহিষ্কার করতে করতে 7,000 8,000 পার কইরা ফেলাইছে। কিন্তু 5ই আগস্টের পরে আপনারা নিজেরাই মারামারি কইরা 160 জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন, এবং 60টা ধর্ষণও করছেন। ধর্ষণ মামলা আছে 60টার উপরে। আপনারা কোন পথে নামছেন জানেন?
জোর যার মূল্য তার। হ্যাঁ দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্স আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।